মানুষের মাইন্ডের একটা খারাপ অভ্যাস আছে। তাদের মাইন্ডে প্রথমে কোনো কিছুর বাজে ইমপ্রেশন ঢুকে গেলে পরে জমজমের পানি দিয়ে ধুয়েও সেটা বের করা যায় না। তাই তো বলে, প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারী। সৌন্দর্য প্রিয়তা হিসাবে আনিস সাহেব প্রথমে চন্দ্রকে পছন্দ করলেও পরে তার বদ অভ্যাসগুলো, হুটহাট রাগ করা, এগুলো তার পছন্দ হয়নি। যেদিন চন্দ্ররা তাদের বাড়িতে প্রথম যায় সেদিন রাতটা নিজের নেশাক্ত দুনিয়া থেকে বিরত থাকলে বুঝি আজ এই গৃহযুদ্ধ শুরু হতো না, নিজের প্রেয়সীকে পেতে এত বাধা আসতো না। তুমি এখানে কি করছো? আনিস সাহেবের গম্ভীর প্রশ্নের জবাব দেয় না চন্দ্র। উপস্থিত সবার দিকে তাকিয়ে কয়েক কদম হেঁটে পুনমের সামনে যায় চন্দ্র। হালকা মিষ্টি কালারের শাড়ি, বর্ডারে রূপালি সুতার কাজ, মাথায় আঁচলখানা তুলে দেওয়া, চোখে কাজল ছাড়া আর কোনো প্রসাধনী নেই, তবুও দেখতে মিষ্টি লাগছে। আপাদমস্তক দেখে পুনমকে ফের নিজের সাগরেদ রাব্বির দিকে তাকাতেই রাব্বি ডাইনিং টেবিলের থেকে একটা চেয়ার নিয়ে পুনমের চেয়ারের পাশে রাখে। চন্দ্র পুনমকে বসিয়ে নিজের চেয়ারে হেলান দিয়ে বসে, হাতটা পুনমের চেয়ারের ওপরে রাখে, একাংশ শরীর বলতে গেলে পুনমের ওপরেই ভর করে। পুনম সরতে নিলে চন্দ্র বলে, কথা বলছি, ঠান্ডা মাথায় কথা বলতে দাও। আমি ঠান্ডা তো, এখন সব ঠান্ডা। আমি গরম তো, এখানের প্রত্যেকে সেই গরমের উত্তাপ সহ্য করবে। থম মেরে গেল পুনম, চোখ তুলে আব্বুর দিকে তাকায়। উপস্থিত সবাই হতভম্ব। নীরবতা ভেঙে কাইফির মা জোর গলায় বলল, এসব কি আনিস ভাই? এই ছেলেটা কে? আনিস সাহেব কিছু বলতে নিলে চন্দ্র বলল, হাজবেন্ড, হবু সান ইন ল অফ আনিস আকন্দ। কাইফি ও তার মা বাবার চোখ অবাক হয়ে যায়। আনিস সাহেবের দিকে তাকায়। কাইফি অস্পষ্ট স্বরে বলে, আঙ্কেল, আপনি যে আমাকে কথা দিয়েছিলেন ওই ছোট্ট পুতুলটাকে আমাকে দিবেন। বাবা, তোমার পুতুল তোমারই থাকবে। আনিসের কথা শেষ হতেই চন্দ্র গর্জে বলল, ও কোনো পুতুল না মামু, ও মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। মামু, ওরও অনুভূতি আছে, নিজস্ব মতামত আছে, তুমি ওর থেকে সেটা কেড়ে নিতে পারো না। ও আমার মেয়ে চন্দ্র, ও আমার কথা ছাড়া এক পাও নড়বে না। সে আপনার কথা ঠিক, তবে একবারও জানতে চেয়েছেন আপনার মেয়ের মনে কি আছে, ও কাকে চায়? চন্দ্র পুনমের দিকে তাকায়। পুনম নিস্তেজ ভঙ্গিতে বসে ফ্লোরে তাকিয়ে আছে, কোনো সাড়া শব্দ নেই। কাইফি এগিয়ে আসে পুনমের দিকে, তার জানতে হবে সে কাকে চায়। তুমি আমার এক মিষ্টি অপেক্ষা পুতুল, অনেক শখের, অনেক যত্ন করে তোমার জন্য অপেক্ষা করেছি। আজ তোমার মুখ থেকে সত্যিটা শুনে তোমার জন্য অপেক্ষার অবসান ঘটাবো। প্রথমত, ও কোনো পুতুল না, ওর একটা নাম আছে, জোহরা তাবাচ্ছুম পুনম। দ্বিতীয়ত, নারীর শখের না সাধনার হওয়া উচিত। শখ হলো কয়েক বছর বা কিছু দিনের ইনফ্যাসিয়েশন, আর সাধনা হলো সারা জীবনের অভিলাষা, যার সাধনায় আমি নিজের অস্তিত্ব পাই। চন্দ্রের কথায় আনিস সাহেব সহ সকলে অবাক। আনিস সাহেব ঠোঁট কামড়ে কিছু ভাবলো, ফের বলল, কি সাধনা করেছো তুমি? ছাড়তে পারবে নিজের ওই বিষাক্ত জীবন? মঞ্জুর তোমার রাজনৈতিক ক্যারিয়ার? মঞ্জুর তোমার সেই অস্ত্রের ব্যবসা? মঞ্জুর। আনিস সাহেব সহ উপস্থিত সকলে অবাক। চাঁদনি বেগম কেঁদে দিল। তার মনে আশার আলো জাগলো ছেলেকে আবারও সেই সাধারণ পথে ফিরে পাবার। অবস্থা বেগতিক দেখে কাইফি হন্তদন্ত হয়ে বলল, আঙ্কেল, আপনি যে আমাকে কথা দিয়েছিলেন। আনিস সাহেব চায় তার দিকে শান্ত স্বরে বলল, মনে করো কাইফি, আমি তোমাকে কি বলেছিলাম? কাইফি চুপ থাকে। আনিস সাহেব আবারও বলে, আমার মেয়ের জন্য কোনটা ভালো সেটা আমি জানি। বিয়েটা আমি তোমার সাথেই দিব কাইফি। কাইফির মুখে হাসি ফোটে। চন্দ্র ছটফটিয়ে ওঠে, হাতের মুঠো শক্ত করে। নেহাতি তার মামা, তাই এখন কিছু করতে পারছে না, না হলে শক্ত করে নেয় চোখ মুখ। ঠোঁট নাড়িয়ে কিছু বলতে নিলেই পারভেজি সাহেব বাগড়া দিয়ে বলল, এটা কিন্তু পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে আনিস। চন্দ্র বলেছে সে সব ছেড়ে দিবে, তারপরও তুই কোন সাহসে, কোন হিসাবে কাইফির সাথে বিয়ের কথা বলছিস? কাইফি পুনমের জন্য বেস্ট।
কেন? আমাদের চন্দ্রের মধ্যে কি খারাপই আছে যে সে বেস্ট না? ও নেশাখোর। মুখ সামলে আনিস। না জেনে কিচ্ছু বলবি না। আর ও বলেছে ও তো নেশা ছেড়ে দিবে। ছাড়া আর ছেড়ে দেওয়ার মধ্যে তফাৎ আছে। নেশা এমন একটা জিনিস যেটা দুনিয়ার কেউ ছাড়তে পারে না। আমি আমার মেয়েকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না। তোর মেয়ের জীবন তো তাহলে তোর মেয়ের কাছ থেকে জিজ্ঞাসা কর ও কাকে চায়। পারভেজ সাহেবের কথায় সকলে পুনমের দিকে চায়। এতক্ষণে মুক্তির মুখে হাসি ফুটে ওঠে, সাথে সাথে সকল ভাই বোনের মুখেও। আনিস সাহেব ও পারভেজ সাহেব পুনমের সামনে দাঁড়ায়। পারভেজ সাহেব পুনমের মাথায় হাত বোলায়, আদরের স্বরে বলল, ভয় পাবেন আম্মাজান, বাবা আছি তো। মাথা নাড়ে পুনম। পারভেজ সাহেব আবারও জিজ্ঞাসা করলো, নির্দ্বিধায় বলে দাও তুমি কাকে চাও। আজ তুমি যা চাইবে তাই হবে। দুই হাতে কাপড়ের অংশ চেপে ধরে পুনম, চোখটা বন্ধ করে নেয়। ঝাপসা চোখে ভেসে ওঠে সেই রাতের স্মৃতি। না ছুঁয়েও মনের গভীরে ছুঁয়ে যাওয়া, হাতে চুড়ি পরানো, চিঠিতে অনুভূতি জানানো, সবটাই ভেসে ওঠে। মাথা উঁচু করে আব্বুর দিকে তাকায়। আনিস সাহেব কাতর চোখে পুনমের দিকে তাকিয়ে আছে। পুনম আব্বুর দিকে তাকিয়ে ঘোরে ঠোঁট নাড়িয়ে কোনো রকমে বলল, আব্বু যা বলবে তাই হবে। উপস্থিত সবাই স্তব্ধ। চন্দ্র হতভম্ব চোখে তাকিয়ে আছে। পারভেজ সাহেব পুনমের কপালে চুমু দিয়ে সরে গেলেন। আজ এটি টের পেলেন যে তিনি মেয়ের চেহারাটাই শুধু তার মায়ের মতো হয়নি, তার স্বভাবটাও পেয়েছে আত্মত্যাগী। ক্ষেপে গেল চন্দ্র, পুনমের কবজিটা টেনে নিজের দিকে ফিরিয়ে বলল, এই 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 তুই কি বললি? তোর বাপের কথা শুনবি? হ্যাঁ, তুই তোর বাপের কথা শুনবি? আর আমি, আমি তোর জন্য কিছুই না? সেই দিনের, সেই রাতের, সেই স্মৃতিটুকু কিচ্ছু না তোর জন্য, তাই না? চন্দ্রের কথা শুনে সবাই অবাক। কাইফির মা কাইফিকে টেনে বলল, চলে এসো কাইফি, এমন চরিত্রহীন মেয়ের সাথে আমি কোনো কালে তোমার বিয়ে দিব না, যে বিয়ের আগে পরপুরুষের সাথে রাত কাটায়। গর্জে উঠল চন্দ্র, মুখ সামলে কথা বলুন। বোনের শ্বশুর বাড়ির লেহাজ রেখে এতক্ষণ শান্ত ছিলাম, না হলে যেই পা দিয়ে আপনার ছেলে এই বাড়িতে আমার জোহরাকে দেখতে এসেছে, ওই পা গুড়িয়ে দিতে এই চন্দ্রের 2 মিনিটও লাগতো না। ফের পুনমের দিকে তাকায় ক্রন্দনরত পুনম আদল আজলাই ভরে বলে, আমার জোহরা পবিত্র, যতটা পবিত্রতা একটি ফুল বহন করে ততটাই পবিত্র। কাইফির মা কাইফিকে টেনে নিয়ে যায়, তার পিছু পিছু সবাই চলে যায়। রেশমা বেগম এগিয়ে আসেন, পুনমকে চন্দ্রের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, চন্দ্র কি বলছে পুনম? সেই রাত, স্মৃতি, এগুলো কি? বলো, বলো। পুনমকে ঝাঁকায়। পুনম চন্দ্রের দিকে অশ্রুসিক্ত চোখে তাকায়, বলে, কিছু না আম্মু, শুধু একটু কথা। ঠাস করে চড় মারে রেশমা বেগম। আনিস সাহেব মেয়েকে আগলে নেয়, কঠোর স্বরে বলে, আমার শিক্ষা এতটাও নিম্নমানের না রেশমা, না তো আমার বোনের শিক্ষা। মেয়ে যখন বলেছে কিছু না তো কিছু না। রেশমা বেগম কিছুই বলে না। চাঁদনি বেগম বলল, বাসায় চল চন্দ্র, সবাই এসো। চন্দ্র তখনও পুনমের দিকে তাকিয়ে আছে। চাঁদনি বেগম তার হাতটা ধরে নিয়ে গেল। মিনিট খানিকের মধ্যে খালি হয়ে গেল আকন্দ ভিলা, ড্রয়িং রুম। পায়চারি করছে চন্দ্র, ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। বিড়বিড় করে কি সব বলে চলেছে। বেডের পাশের ল্যাম্পটা ফ্লোরে ঠাস করে ফেলে দিল। অনেকক্ষণ ধরেই এ কাজ করে চলেছে, পায়চারি করছে, আর কিছু না কিছু ভাঙছে। দুই পাশের ল্যাম্প, ড্রেসিং টেবিলের আয়না, ক্লোজেটের দরজার গ্লাস সব ভেঙেছে। ভাঙা কাচ নিচে গড়াগড়ি খাচ্ছে, তার উপর দিয়েই অনবরত হেঁটে চলেছে। বাবা যা বলবে তাই করবি, হ্যাঁ? আমি চাই না তোরে, তাই না? এই চন্দ্রকে চাই না তোর, তাই না? বলেই দরজা খুলল। ড্রয়িং রুমে আসতেই সকলে একজোটে চন্দ্রের সামনে দাঁড়ায়। এতক্ষণ তার দরজার ওপাশে চন্দ্রকে ডেকে এখন বসেছে সবাই। বেশ চিন্তিত চন্দ্রের এই ঠান্ডা ভাবটা বেশ ভয় পাইয়ে দিচ্ছে। ভাই, এখন বাইরে যেও না ভাইয়া, বলতে বলতে কেঁদে দিল মুক্তি। চাঁদনি বেগমের নজরে আসে পায়ের ছাপ।
যা রক্তাক্ত। আব্বা, আব্বারে, বস, বসে যা, প্রণাম তোর হবে বাবা, আয় বস, তোর মামুর সাথে আমি কথা বলবো আব্বা। চন্দ্র কি কারোর কথা শোনে? সে হন হন পায়ে আকন্দ ভিলার দরজার সামনে যায়। দারোয়ান চন্দ্রকে দেখে দাঁড়িয়ে যায়। গেট খোল। দারোয়ান দ্রুত দরজাটা খুলে দেয়। চন্দ্র হন হন পায়ে ভেতরে ঢোকে। সাথে বাড়ির সবাইও তার পেছনে যায়। চন্দ্র সোজা পুনমের ঘরে যায়। পুনমের ঘরে দরজায় থাবা মারে। শটান করে দরজাটা খুলে যায়। বদ্ধ ঘরে পুনমকে পায় না। ততক্ষণে বাড়ির সকলে চন্দ্রের পেছনে দাঁড়ায়। চন্দ্র চলে যায় আনিস সাহেবের ঘরের দিকে। সকলে তার পিছু নেয়। তবে ঘরের সামনে থেমে যায়। আনিস সাহেবের পায়ের কাছে বসে আছে পুনম। অনবরত কেঁদে চলেছে। আব্বু, একবার চন্দ্র ভাইকে বিশ্বাস করে দেখো দেখো আব্বু, আব্বু ও লোকটাকে একটা সুযোগ দাও আব্বু। তোমার কাছে তখন অপশন ছিল যে কোনো একজনকে বেছে নেওয়ার। তুমি আমাকে চুজ করেছো। হ্যাঁ আব্বু, তোমাকে বেছে নিয়েছি কারণ আমি তোমাদের দুজনকেই চাই। আব্বু, দয়া করো, আমাকে একটু দয়া করো। লোকটা আমার জন্য পাগল, সে ভালো থাকবে না। আনিস সাহেব তাকায় পুনমের দিকে। মেয়েটা কেঁদে কেঁদে অস্থির। রেশমা বেগম দৌড়ে পুনমকে ওঠায়। তার মুখ চোখের পানি মুছিয়ে দিয়ে আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, তুমি একটা স্বার্থপর মানুষ। তোমার পছন্দের সাথে মেয়ের পছন্দ মেলে নাই, তাই এই ব্যবহার করছো। কেন, কি খারাপ আছে চন্দ্রের মধ্যে? 3 বছর আগে কাইফি যদি সুযোগ পায়, তাহলে চন্দ্রকেও সুযোগ দেওয়া লাগবে। ও তো তোমার সব শর্তে রাজি হয়েছে, তারপরও কেন এরকম করছো? আনিস সাহেব গম্ভীর হয়ে বলল, ও যদি সব না ছাড়ে, নেশা না ছাড়ে, তখন? ঠিক তখনই ভেতরে ঢোকে চন্দ্র। যদি ছাড়তে পারি তাহলে? চন্দ্রের দিকে তাকায় আনিস সাহেব। সাথে তার সাথে আসা পুরো পরিবারের দিকে চাঁদনি বেগম। চন্দ্রের দিকে তাকায় আনিস সাহেব। সাথে তার সাথে আসা পুরো পরিবারের দিকে চাঁদনি বেগম পুনমের দিকে তাকায়। আর মেয়েটা এখনো কাঁদছে, মাঝে মাঝে হেঁচকি তুলছে। চাঁদনি বেগম এগিয়ে যায় পুনমকে আগলে নিয়ে। আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, মেয়েটার প্রতি তোর যেমন অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। তুই তোর অধিকার খাটিয়েছিস, এবার আমি আমার অধিকার খাটাবো। সেই অধিকারের জোরেই তোর মেয়ে আমার ছেলের বউ হিসাবে আমার বাড়িতেই যাবে আজ এই মুহূর্তে। আপা, এ বিয়ে হবে না। বিয়ে তো আমি দিয়েই ছাড়বো, দেখি তুই কি করতে পারিস। বলেই কামরুল সাহেবকে ইশারা করলো। কামরুল সাহেব, পারভেজ সাহেব ও মিরাজ সাহেব মিলে পেছন থেকে আনিস সাহেবের হাত নিয়ে চট করে বাঁধা শুরু করে। ধস্তাধস্তি করা শুরু করে। আনিস সাহেব গর্জে উঠে বলল, আপা, ঠিক করছিস না তোরা, ছাড় আমাকে। আনিস সাহেবের হাত বেঁধে কামরুল সাহেব বলল, রেশমা, মুখ বাঁধার জন্য গামছা আনো, ছোট দেখে। রেশমা বেগম দৌড়ে ছোট গামছা এনে দিল। ছোটরা হা করে বাবা চাচাদের দিকে তাকিয়ে আছে। বাধা শেষ হলে চাঁদনি বেগম বলেন, আমার জেদ জানিস তুই, এও জানিস। আমার ছেলের জেদ তুই আমার সামনে আমার ছেলের পছন্দ করা মেয়ে অন্য কারোর হাতে তুলে দিবি, আর আমি বসে বসে দেখব? উহুম, কখনো না। একই মায়ের পেটের ভাই বোন আমরা, মনে রাখবি, রক্ত কথা বলে। চাঁদনি বেগমের কথা শুনে সকলে অবাক, বিশেষ করে চন্দ্র। সে হা হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। রিশান শিহাবের কানে ফিসফিসিয়ে বলল, এরা তো মারাত্মক শিহু, আমার তো ভবিষ্যৎ নিয়ে ভয় ধরে গেছে এখনই। ভাই, আমার কি বিয়ে হবে না? আরো কর ঝিনুকের সাথে প্রেম, দেখ কবে জানি তোকে এরকম বেঁধে বুড়িগঙ্গায় নিয়ে ফালায়। তাদের কথোপকথনের মাঝে চাঁদনি বেগমের কণ্ঠ শোনা গেল, রিশান শিহাব কাজী ডাক, আজ এক্ষুনি বিয়ে হবে। ততক্ষণে আনিস সাহেবের মুখও বাধা শেষ। তিনি মুসরামুসরি করতে করতে শব্দ করছে। তা দেখে মিরাজ সাহেব বলল, চিন্তা করেন না আনিস ভাই, আপনারে বিয়ের মিষ্টি খাওয়াবো ছেলে পক্ষ হিসাবে, আমাদের একটা দায়িত্ব আছে না? ফিক করে হেসে দিল সকলে। আনিস সাহেবকে
তিন ভাই ঠেলে নিচে নিয়ে আসলো। সোফায় বসিয়ে পারভেজ সাহেব বলল, একটু হাস আনিস, তোর বিয়ের দিনও তো এমন গোমরা মুখ ছিলি। মেয়ের বিয়ের দিনও কি থাকবি নাকি? মেয়ে দূরে যাচ্ছে না, কাছেই আছে। রাত পোহালেই সকালে মেয়ের চেহারা তুই দেখতে পাবি। চন্দ্র, আব্বা, এবার পাটা একটু পরিষ্কার করি। বাবা, ঔষধ লাগাতে দে আব্বা। না আম্মু, আগে বিয়ে হবে, তারপর আমি পা ড্রেসিং করাবো, এর আগে না। চন্দ্র বজ্র কণ্ঠে থেমে গেল সকলে। চাঁদনি বেগম আদেশে পুনমকে তার একটি লাল রঙা শাড়ি পরাতে গেছে। সকলে হাঁসফাঁস করছে। চন্দ্র একটু পর পর গেটের সামনের দিকে তাকাচ্ছে, আবার পুনমের ঘরের দিকে তাকাচ্ছে। পা থেকে যে রক্ত পড়ছে সেই দিকে খেয়ালই নেই চন্দ্রের। কিছুক্ষণ পর রিশান, শিহাব, লিমন একজন কাজী নিয়ে হাজির। লিমনকে দেখে সকলে হতবাক। লিমন আনিস সাহেবকে বাধা দেখে অবাক। চাঁদনি বেগম সহ সকলে একটু লজ্জা পেল। আর যাই হোক, সে মেয়ের জামাই তো। কেমনে কি মামু, এমন বাধা কেন? এই, তুমি বসো তো, চুপচাপ আগে বিয়ের কাজ সারি। আর তুমি খবর পেলে কোথা থেকে এত রাতে? আরে, তুমি ছাড়া ভালো লাগছিল না, তাই চলে আসছিলাম। তখন দেখি শিহাব, রিশান কোথাও যাচ্ছে, ওদের বলতেই তো ওরা বলল কাজী অফিস যাচ্ছে। চন্দ্রর বিয়ে, তাই আমিও চলে আসলাম। চন্দ্রের বিয়ে মিস করে দেই কি করে? রূপসা আর কিছুই বলল না। কাজীকে তিনজন জোর করে উঠিয়ে নিয়ে এসেছে। রিশান আর শিহাব কাঁধে দুই হাত কাজীর। দুই ভাই দুই দিক থেকে ধরে কাজীকে নিয়ে এসেছে। তা দেখে নিপা বেগম জিজ্ঞাসা করলো, কিরে, কাজীকে এভাবে কোলে করে রেখেছিস কেন? শালা, আরে ছোট মামি, এই কাজী কি একটু বিয়ে পড়ায়? তাতেই ব্যাটার কি দাম, ব্যাটা আসতেই চায়নি, তাই রাত 12টা বাজে বলে। এখন তো সে আসতে পারবে না, তাই উঠিয়ে নিয়ে এসেছি। দীর্ঘশ্বাস ছাড়লো নিপা বেগম ও সিতারা খানম। এরা এমন পাগলাটে স্বভাবের তা জানা ছিল না এদের। যদিও নিপা বেগম টুকটাক জানতো এরা বিয়ের আগে এক একজন হাফ মেন্টাল ছিল, তবে বিয়ের পরে সকলেই ঠিক ছিল। আজ আবার তাদের এমন পাগলামি করতে দেখে ভালোই লাগছে। সিতারা খানম বলল, বিয়ের কাজ শুরু করেন দ্রুত। শিহাব কাজীকে সোফায় বসা। দুই ভাই কাজীকে বসায়। কাজী জিজ্ঞাসা করলো, বর কনে কে? চন্দ্রকে দেখিয়ে কামরুল বলল, এ হলো বর, আর কনে আসছে। সিতারা ও নিপা বেগমের দিকে তাকাই, বলল, নিপা, সিতারা পুনমকে নিয়ে আসতে বলো। তারা চলে যায় পুনমের ঘরের দিকে। ঠিক তখনই তারা পুনমকে নিয়ে বের হয়। কিরে, এত দেরি হলো কেন? এই মেয়ে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়েছে, তাই দেরি হয়েছে। নাক মুখ চোখ ফোলা। পুনমের দিকে তাকিয়ে তার মাথায় হাত বুলায় সিতারা খানম। আয় আয় দ্রুত। তারা আগে ভাগে দৌড় দেয় কাজী সাহেবের জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করতে। চন্দ্রর সামনের চেয়ারে পুনমকে বসায়। চন্দ্র লাল শাড়ি পরিহিতা জোহরার দেখে অপলক চোখে। কনের বাবাকে? আনিস সাহেব ও পারভেজ সাহেবের দিকে সবাই ইশারা করে। ভড়কে যায় কাজী, বলল, একজন কনের দুইজন পিতা, কোনো সমস্যা? চন্দ্রের গম্ভীর স্বরে। কাজী ঘন ঘন মাথা নেড়ে না করে ফের আমতা আমতা করে বলল, খাতায় কার নাম লিখবো? কার নাম লাগবে? না মানে, মেয়ের কাগজ কলমে যার নাম আছে। আনিস সাহেবের দিকে ইশারা করলে বলল, ওনার। তো ওনাকে বেঁধে রেখেছেন কেন? চন্দ্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই কাজী নিচে মাথা দিয়ে নাম জিজ্ঞাসা করে লেখা শুরু করলো। সব লেখালেখি শেষে পুনমকে বলল, মা বলুন। আলহামদুলিল্লাহ কবুল। পুনম যা একটু থেমেছিল, আবারও কান্নাকাটি শুরু করলো। রেশমা বেগম তার মাথায় হাত বুলায়। পারভেজ সাহেব উঠে মেয়েকে বুকে নেয়। পুনম আনিস সাহেবের দিকে তাকায়। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে পুনম অদ্ভুত সম্মতি দেখতে পায়। বাবার দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, আলহামদুলিল্লাহ। আবার বলুন, আলহামদুলিল্লাহ। আবার বলুন, আলহামদুলিল্লাহ। চন্দ্র চোখটা বন্ধ করে শ্বাস ছাড়ে, মাথা নিচু করে
ঠোঁট কামড়ে হেসে দেয়। কাজী তাকে বলতেই চন্দ্র মাথা উঁচু করে, চোখে অশ্রুসিক্ত চোখ গড়গড় করে বলে, কবুল বলে দেয়। উপস্থিত সকলে অবাক। শক্ত সামর্থ্য ছেলেটার চোখে পানি চিকচিক করছে, পূর্ণতার পানি। মোনাজাতে ব্যস্ত সবাই। নবদম্পতির জন্য কাজী সাহেব মোনাজাতে দোয়া করছেন, তার সাথে দিচ্ছেন ঘরের লোকেরা। মুক্তি, রূপসা, রিশান, শিহাব, লিমন, এদের মোনাজাত যেন আরো দৃঢ়। তারা শুধু চায় তাদের সামনে বসা দম্পতির সুখ শান্তি। মিরাজ পাশে বসা আনিস সাহেবের দিকে বিরক্ত চোখে তাকায়। আনিস ভাই, মোনাজাতটা শেষ করি, একটু শান্ত হন। পারভেজ সাহেব উঠে বসে খুলে দেয় আনিস সাহেবের হাতের মুখের বাঁধন। আনিস সাহেবের রক্ত চক্ষু নিয়ে চাঁদনি বেগমের সামনে যায়। আপা, তুই কাজটা ঠিক করলি না। আমি ঠিক কাজই করেছি। আমার কাছে আগে আমার সন্তান, তারপর বাকি কিছু। আনিস সাহেব চাঁদনি বেগমকে কিছু বলে না। সে পুনমের সামনে গিয়ে দাঁড়ায়। পুনম তাকে ধরতে গেলে সরে যায়। পুনম আহত চোখে আব্বুর দিকে তাকায়, অস্পষ্ট স্বরে বলল, আব্বু। আব্বু শুধু ডাকলেই হয় না, মানতে হয়। মানো তুমি আমাকে আব্বু? ঠোঁট কামড়ে আবারও কেঁদে দেয় পুনম। ঘন ঘন মাথা নেড়ে বলল, আব্বু, তুমিই তো আমার আব্বু। বলে আনিস সাহেবকে জাপটে ধরে। আনিস সাহেব আজ কঠোর, ধরে না পুনমকে, শান্ত স্বরে বলল, যার জন্য কিছুক্ষণ আগে আমার পায়ে ধরে কান্নাকাটি করেছো, তাকে জিজ্ঞাসা করো তো, সে কি তোমার জন্য এই এলাকা, এই পাওয়ার, এই প্রতিপত্তি সব ছাড়তে পারবে নাকি? তোমার জন্য তোমার থেকে দূরত্ব বজায় রাখতে পারবে নাকি? সকলে চুপ। আনিস সাহেব এবার চন্দ্রের দিকে তাকায়। কি, এখন চুপ কেন? পাওয়ার, প্রতিপত্তি এমন একটা জিনিস যা কেউ ছাড়তে চায় না। আর যদি ছেড়ে দেই? চন্দ্রের প্রশ্নের হাসি ফুটল উপস্থিত সবার। আনিস সাহেব আবার বলল, প্রমাণ করো নিজেকে। আপনি কি প্রমাণ চান? হাসলো আনিস সাহেব, আর একটু এগিয়ে দাঁড়ালো চন্দ্রের দিকে। এখান থেকে সোজা রিহাবে যাবে, ঢাকা। সেখানে 2 মাস থেকে তারপর সোজা চলে যাবে দেশের বাইরে। তুমি রিহাবে থাকাকালীন তোমার বাইরে যাওয়ার সব প্রসেসিং চলবে। তুমি বাইরে পিএইচডি করবে। অবাক হয়, যেই মেয়েটাকে না দেখে সে 1 মিনিটও থাকতে পারে না, সেই মেয়েটার থেকে দূরে যেতে হবে, হাজার হাজার মাইল দূরে থাকতে হবে। বউ, ও আমাকে ছাড়া 3 মাস কোনো রকমে চলে, বাট বাইরে, তাও আবার পিএইচডি? কখনো না। আমি বাংলাদেশের মধ্যেই পিএইচডি করব। আর যদিও বাইরে যাই, আমার বউ আমার সাথে যাবে। আমি আমার মেয়ে দিব না। আপনি না দেওয়ার কে? ওর আব্বু। আমি ওর স্বামী। কিসের স্বামী মানি না। এই বিয়ে আমার মেয়ে, আমি আবার অন্য জায়গায় বিয়ে দিব বললেই হলো? মগের মুল্লুক, আমার মুল্লুক। চন্দ্র এবার পুনমের দিকে আগায়, তার হাত ধরে টেনে আনতে নিলে আসে না পুনম। আকুতি ভরা চোখে চন্দ্রের দিকে চায়। মেনে নেন না আব্বুর কথা? আনিস সাহেবের দিকে তাকায় চন্দ্র, তার ঠোঁটের কোণে গর্বের হাসি, যেই হাসি তাকে বিজয়ী ঘোষণা করছে। চন্দ্র তা দেখে রাগে কটমট করে পুনমকে টেনে নিজের সাথে নিয়ে যেতে চায়। 2 কদম এগোতেই পেছন থেকে টেনে ধরে আনিস সাহেব। শ্বশুর মশাই, বউটা আমার, হাতটা ছাড়েন। বউটা আমার, হাতটা ছাড়েন। এমনিতেও রাত 2টা বাজতে চললো। এমনে চলতে থাকলে তো রাত ফুরিয়ে যাবে। আমি বাসর করব কখন? কেসে উঠলেন আনিস সাহেব। পারভেজ সাহেবও খুক খুক করে কেসে উঠলেন। আনিস সাহেব বলেন, বাচ্চা ধন, যতই হম্বিতম্বি করো, আমার মেয়ে পেতে হলে আমার সাথে ডিল করো। চন্দ্র পুনমের দিকে চায়, কাতর চোখে চন্দ্রের দিকে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে চন্দ্র কিছু ভাবে। ফট করে পুনমের হাতটা ছেড়ে দিয়ে আনিস সাহেবের সামনে শটান হয়ে দাঁড়িয়ে বলল, রাজি আমি। আপনি যেই দেশে বলবেন সেখানেই যাব, তবে একটা কথা দিতে হবে। আমার পিএইচডি যেই দিন শেষ হবে, তার পরের দিন আমি বাংলাদেশের জন্য রওনা দিব, এবং বাংলাদেশে আসার 3 দিনের মাথায় আমার বউ, আই মিন আপনার মেয়ে, আমার গৃহে ফিরবে। বাংলাদেশে এসে যোগ্য চাকরি করো তারপর।
এবার চোখটা বন্ধ করে দাঁত কিড়মিড় করে ওঠে, ফের আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, আমি চন্দ্র কোনো কিছু ভুলি না। আমার সাথে এই গাদ্দারির ফল ভোগ করবেন শ্বশুর, আজ অথবা কাল। আনিস সাহেব জবাব দিলেন না, কাজীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কাজী সাহেব, আপনি আপনি ফি কত নেবেন? বাবা, আমি তো লাখে 3,000 টাকা নেই। কাবিন যেন কত? 10 লাখ। আনিস সাহেব নিজের ঘরে চলে গেলেন। টাকা গুনতে গুনতে কামরুল সাহেবের হাতে দিয়ে বললেন, দুলাভাই, আমাদের নিয়ম তো কাজের খরচটা মেয়ে পক্ষ ছেলে পক্ষ উভয়ই বহন করে। এখানে আমার অর্ধেক আছে, বাকিটা দিয়ে কাজী বিদায় করেন। হ হা করে তাকিয়ে আছেন কামরুল সাহেব। উনি তো ওয়ালেট আনেননি, পকেট হাতড়ে 1,000 খানিকের বেশি পেলেন না। উনি পারভেজ সাহেবের দিকে তাকালে সেও নিজের পকেট ঝাড়ে, তার কাছেও 1,000 খানিক পাওয়া যায়, মিরাজ সাহেবের কাছে নেই। তাই বাকি টাকা লিমন দিয়ে সাথে কাজীকে এক্সট্রা কিছু টাকা দিয়ে দেয়। চন্দ্র আবার পুনমকে নিয়ে নিজের বাড়ির দিকে যেতে নিলে আবার আটকায় আনিস সাহেব। বিরক্ত হয় চন্দ্র। তা দেখে আনিস সাহেব মুচকি হেসে বলল, তা বাবা, মেয়ে তো আমার, নিবা এখন 10 লাখ টাকা হাজির করো, না হলে তুমি আমার মেয়ের হাতটাও ধরতে পারবা না। ভুরু কুঁচকে যায় চন্দ্রের। যদিও তার কাছে 10 লাখ টাকার ব্যাপার না, তবে এখন সাথে টাকা নেই, আবার বইয়ের সান্নিধ্যও একটু চাই। চন্দ্র গলা ঝেড়ে বলল, একটু কথা বলবো, সেটাও বাবা দেনমোহর পরিশোধের পর, ঠিক কিনা কাজী সাহেব? ঠিক ঠিক। কাজী সাহেব, আপনি টিকটিকি না যে ঠিক ঠিক বলতেই থাকবেন। চন্দ্র গম্ভীর কণ্ঠ শুনে কাজী সাহেব চুপ করে যায়। উপস্থিত সকলে মিটমিটিয়ে হাসতে থাকে। চন্দ্র সকলের দিকে তাকাতেই সকলে চুপ। চন্দ্র আনিস সাহেবের দিকে তাকিয়ে বলল, আজ পৌষ মাসটা আপনার আর সর্বনাশটা আমার। তবে পাশার চাল উল্টে বেশি যেতে দেরি নেই। একদিন পৌষ মাসটা আমার হবে আর সর্বনাশটা আপনার হবে। আপনার এই হাত দিয়ে আপনার মেয়ের হাত আমার হাতে তুলে দিবেন। লেটস সি। চন্দ্র নববধূ জোহরার দিকে একবার তাকিয়ে হনহন পায়ে চলে যায়। সকলে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। আনিস সাহেবকে পারভেজ সাহেব সহ 3 ভাই জড়িয়ে ধরে। ছাড় ছাড় গাদ্দার এক একটা, তোরা সবাই ষড়যন্ত্রকারী, সাথে আমার বোনটাও। তুই যদি আমার ছোট হয়ে জেদ দেখাতে পারিস, আমিও তো তোর বড় বোন হয়ে সে জেদ ভাঙতে পারি। পুনম আব্বুর পাশে দাঁড়ায়, কথা বলার সাহস পায় না। আনিস সাহেব মেয়েকে ধরে তার কপালে সস্নেহে চুমু খায়। পারভেজ সাহেব বলল, শিহাব রিশান, যা কাজী সাহেবকে পৌঁছে দিয়ে আয়। চাঁদনি বেগম সহ সকল মহিলারা রান্নাঘরে পা রাখে। চিন্তায় কারোর খাওয়া হয়নি, এখন প্রচন্ড খিদে পেয়েছে। সকলের কিছু একটা খাওয়া দরকার। আনিস সাহেব মেয়েকে জড়িয়ে নেয়। ঠিক তখনই কোথা থেকে চন্দ্র এসে ছোঁ মেরে পুনমকে নিয়ে দৌড় দিতে দিতে বলল, শ্বশুর মশাই, দেনমোহর পরিশোধ, মোবাইলের মেসেজ চেক করে দেখেন। হা করে সকলে কতক্ষণ তাকিয়ে থেকে হা হা হি হি করে হেসে দিল। ফজরের আজান কানে যেতেই পুনম ঘুম ঘুম চোখে ফোন হাতড়ায়। খুঁজে পেয়ে অ্যালার্ম বন্ধ করে। তার ফোনে অ্যালার্মের রিংটোন, আজানের টিউন। ফোনের আজান বন্ধ করতেই মসজিদের আজানের প্রতিধ্বনি বাজতে লাগলো। পুনম কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। চেঞ্জ করে একেবারে অজু করে বের হয়। তখনই ঘরের দরজা খুলে ঢুকে পড়ে রেশমা বেগম। আনিস সাহেব উকি মারে, উঠে গেছেন আম্মা? হ আব্বু। মসজিদে যাবে? না, আজ ঘরেই নামাজ পড়বো। তোমার আব্বুর সাথে একসাথে নামাজ পড়ে তোমার আম্মুকে কিছু নেক প্রদান করি। আর রেশমা কটমট চোখে চাইলো আনিস সাহেবের দিকে। পুনম ফিক করে হেসে দিল। তখন পরশ এসে বলল, গল্প রাখো, নামাজ শেষ করো, দ্রুত ঘুমাবো। হুম, আজ ঘুম হবে না। অনেক দিন হলো ফজরের পর হাঁটতে বের হয় না, হাঁটতে যাব। তিনজনই সম্মতি জানিয়ে যে যার ঘরে চলে যায়।
পুনম নামাজ আদায় করে দাঁড়ায়, সালাম আদায় করে মোনাজাত করে। মোনাজাত বেশ দীর্ঘ করে, অশ্রু ঝরে। এটা নিত্যদিনের কাজ। তার ফজরের নামাজের মোনাজাতটা সে একটু দীর্ঘ করে। নামাজ শেষে ঘর থেকে বের হতেই বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পায়। এটা সে ছোটবেলা থেকেই দেখে আসছে। যেদিন বাবার মন ভালো থাকে সেদিন সে আর তার আম্মু সাথে নামাজ পড়ে, তাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। পুনম বিড়বিড় করে দোয়া পড়তে পড়তে চায়ের পানি বসায়, ফের কৌটা থেকে বিস্কুট বের করে, একটা প্লেটে নেয়। রেশমা বেগম ও আনিস সাহেবের জন্য আদা চা করে, পরশের জন্য দুধ চা করে। পরশটা ইদানিং চা খাওয়া কমিয়ে দিয়েছে, আগে প্রচুর খেত, আর সেই চা পুনমকেই ঠান্ডা করে দিতে হতো। কিন্তু এখন ভাইটা বড় হয়েছে, 13 বছরের পরশটা আর নেই, সে এখন 16 বছরের। সামনেই তার এসএসসি দিবে। চায়ের কাপগুলো টেবিলে রাখে, পরশ ঘন দুধের চা দেখে খুশি হয়, আবার মালাইটা ওপরে ছড়িয়ে দিয়েছে। পরশ বিস্কিট ডুবিয়ে খেলো চা দিয়ে, ওর টোস্টের সাথে চায়ে কম্বিনেশনটা বেশ ভালো লাগে। তবে পুনম খায় দুধ চিনি দিয়ে। চা খেয়ে চারজন হাঁটতে বের হয়, তখনও চারিদিকে বেশ অন্ধকার বোঝা যাচ্ছে। আকাশটা মেঘলা, বৃষ্টি হবে হবে ভাব। পুনম হাঁটতে হাঁটতে পাশের টঙের দোকানের দিকে তাকায়। এই দোকানের আগে তারা প্রায়ই চা খেত, পরশ পূর্বকে সে চা ঠান্ডা করে দিত। সবাই কত আনন্দ করে সকালে হাঁটতে বের হতো। এখন সেগুলো ফিকে লাগে, যে যার জীবনে এগিয়ে গিয়েছে। আচ্ছা, লোকটা কি এখনো পুনমকে মনে রেখেছে, নাকি ভুলে গেছে? নিশ্চিত ভুলে গেছে, না হলে 3টা বছর ধরে একটা পর্যন্ত খোঁজও নেয় না তার। মানলো সে চাপে পড়ে দূরে সরেছে, তাই বলে একদিনের বিয়ে করা নববধূ রেখে সে গেল, আর এলো না, কোনো খোঁজও করলো না। আনিস সাহেব মেয়ের দিকে তাকায়। সেই অষ্টাদশী পুনম এখন আর নেই, সে এখন 21 বছর বয়সী পরিপূর্ণ যুবতী। মেয়ে ইদানিং একটু বেশি উদাস থাকে, আনিস সাহেব জানে কেন, তবে তারও কিছু করার নেই। দীর্ঘশ্বাস ছাড়লো আনিস সাহেব। আম্মা, ফিরতে হবে, আমার অফিস আছে, আজ একটা ইম্পর্ট্যান্ট মিটিং আছে। পুনম সম্মতি জানালে ফিরে যায় তারা। সকলের সকালের নাস্তাটার প্রিপারেশনে লেগে যায় রেশমা বেগম। ততক্ষণে বাধা বুয়া জেগে উঠেছে। মহিলাটির কেউ নেই, স্বামী তাকে রেখে গ্রামে রেখে শহরে নাকি আরেকজনকে বিয়ে করে রেখেছে। একদিন স্বামীর খোঁজে এসে তার দ্বিতীয় বিয়ের খবর পায়। এরপর 1 মিনিটের জন্যে তার সংসারে থাকেনি তার কথা। মানুষ মানুষ সবের ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। এরপর ভবঘুরে হয়ে কতদিন ফুটপাতে ঘুমাতো। তারপর একদিন আনিস সাহেবের কাছে নিয়ে আসে তার ছোটা বোয়াটা। রেশমা বেগম তাকে রেখে দিলেন। সেই থেকে প্রায় 1.5 বছর হয়েছে সে এখানে থাকে। রেনু, দ্রুতই হাত চালা, তোর মামার জন্য আজ লাঞ্চ দিয়ে দিতে হবে। রেনু মাথা নাড়িয়ে শশা ছিলতে থাকে। আজ সূর্যের তেজ ক্ষীণ, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। পুনমের চোখ যায় সামনের বারান্দায়। অন্ধকারাচ্ছন্ন ঘরটা দেখলে পুনমের হৃদয় চিরে কান্না আসে, তবে সে কাঁদে না। ওই বাড়িতেও যায় না পুনম, সকলে আসলে গেলেও পুনম যায় না। হঠাৎই পাখির আওয়াজ কানে যেতেই পুনম সেই দিকে তাকায়, দেখে জোড়া শালিক নিজেদের মধ্যে ব্যস্ত। পুনমের মনে পড়ে যায় সেই রাতের কথা। না, ভাবতে ভাবতেই চাইতেও ঠোঁটের কোণে ফুটে ওঠে লাজুক হাসি। আনিস সাহেবের কাছ থেকে ছোঁ মেরে পুনমকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে। সেখানে ছাদের চিলে কোঠায় পুনমকে নিয়ে যায়। পুনমকে বসিয়ে তার সামনে ফ্লোরে 1 পা ভাঁজ করে, আরেক পা ছড়িয়ে বসে। ভাঁজ করা পায়ের হাঁটুতে কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে পুনমের দিকে চায় চন্দ্র। পুনম মাথা নিচু করে ফের চন্দ্রের দিকে চায়, কাঁপা কাঁপা স্বরে বলল, "আহ, কি কি দেখছেন?" প্রেয়সী জোহরা থেকে বিবি জোহরা, স্নিগ্ধ সুন্দর। লজ্জা পায় পুনম, কণ্ঠনালী ভেদ করে বাক্যের আনাগোনা হয়।
পুনমকে লাজের সাগরে আরেকটু ডোবাতে চন্দ্র বলল, ঘোমটাটা খোলো না জোহরা, আমি তো এখন তোমার স্বামী। ঘোমটাটা আঁচলের কোণা খামচে ধরে পুনম। লোকটা এখন তার স্বামী। তার কাছে এখনো সব স্বপ্ন মনে হচ্ছে এখন সে গভীর নিদ্রায়। নিদ্রা ভঙ্গ হলে এই সুন্দর স্বপ্নটা ভেঙে যাবে। চন্দ্র পুনমের আশায় না থেকে উঠে নিজেই পুনমের মাথার ঘোমটাটার পিন খুলে ঘোমটাটা সরিয়ে দেয়। চন্দ্রর নজরে আসে ঘাড়ের এলোমেলো খোপাটা পড়ে আছে। সে আলতো হাতে খোপাটা খুলে দেয়। ফ্যানের বাতাসের দাপটে পুনমের চুল ওড়ে। সেই চুল কানের কাছে গজিয়ে মাথার তালুতে গভীর চুমু খায়। কপালে, গালে সহ পুরো মুখশ্রীতে অগণিত চুমু খায়। বিড়বিড় করে বলে, আমার জোহরা, আমার বিবি জোহরা। পুনম চন্দ্রের হাত খামচে ধরে। সেদিকে লোকটার ধ্যান নেই। সে তো তার সাধনার আরাধনা করতে ব্যস্ত। কয়েকবার ঠোঁটের কাছে গিয়েও ফিরে আবারও অন্যখানে চুমু খেয়েছে চন্দ্র। সে জানে, সে যদি এখন ওই কাপা কাপা ঠোঁটে চুমু খায়, নিজেকে কোনো কালেই সামলাতে পারবে না। তাই সেখানে গিয়েও ফিরে যায়। কুটুস করে নাকের মাথায় একটা কামড় দিয়ে পুনমের কপালে কপাল ঠেকায়। ফিসফিসিয়ে কিছু বলতেই লাজে লাল হওয়া পুনম একবার টকটকে লাল হয়ে যায় যেন। নত কণ্ঠে বলল, অসভ্য। হুম, তোমারই স্বামী। এই, তোমার স্বামী শব্দটা যেন এত মোহনীয় লাগছে কেন পুনমের কাছে? ভেবে পায় না পুনম। চন্দ্রের দিকে তাকায়, চোখ তোলে, দেখে চন্দ্র এখনো তার দিকেই তাকিয়ে আছে। নামাজ পড়বো বউ, আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে না? চলো 2 রাকাত নফল নামাজ পড়ি। হঠাৎই পুনম মুখ ফসকে বলে ফেলল, সে তো বাসর রাতে পড়ে। ভুরু নাচিয়ে ঠোঁট বাঁকালো চন্দ্র। ফিসফিসিয়ে বলল, আজ তো আমাদের বাসর রাত বউ। আর দেনমোহরও আমি পরিশোধ করে দিয়েছি। ঠোঁট চেপে চন্দ্রর দিকে তাকাই পুনম। পুনমের ভয়ার্ত মুখ দেখে চন্দ্র ফিক করে হেসে দিল। নিমিষেই চোখে ভয় সরে মুগ্ধতা ভর করলো। লোকটার হাসি তার মতোই সুন্দর। কি সুন্দর হাসলো, একটা গজ দাঁত বের হয়। আর অমন করে তাকায় না জোহরা, ভালোবাসতে ইচ্ছে করে। ফের লজ্জা পায় পুনম, লাজে রাঙা হয়, চোখ সরিয়ে নেয়। চন্দ্র তা দেখে পুনমের কপালে চুমু খেয়ে বলল, আমার লাজে রাঙা আর জোহরা। এই পূর্ণ। মুক্তির ডাকে পেছনে ফেরে পুনম। ভাবনায় ডুবে থাকা পুনমের ভাবনা ভাঙে। মুক্তির ডাকে ফিরে মুচকি হেসে বলে, আসছি আপু। বারান্দা থেকে বেরিয়ে এসে মুক্তির কাছে হাসি মুখে দাঁড়ায়। মুক্তি পুনমের দিকে তাকায়। সেই ছোট্ট পুনমের অনেক পরিবর্তন হয়েছে। পুনমের হাতটা ধরে মুক্তি পুনম হাসি মুখে জিজ্ঞাসা করে, ওনার কোনো খোঁজ পেলে আপু? বিরস আদলে মাথা নাড়ায় মুক্তি। পুনমের হাসি মুখ ধপ করে নিভে যায়। চোখে মুখে দেখা দেয় উদাসীনতা। উদাসী ভঙ্গিতে শুধায়, এই 3 বছরে লোকটার কোনো খোঁজ নেই আপু? কেমন আছে, কি করছে? কিচ্ছু জানা নেই? মামু জানে? মুক্তির কথায় অবাক হয় পুনম। তার আব্বু জানে কই? তাকে দেখলে বোঝা যায় না তো সে জানে চন্দ্রের ব্যাপারে। বাবাও জানে? হুম, ছোট আব্বু, ছোট বাবা, মামু, বাবা, মেজো বাবা জানে। মুক্তির কথা শুনে হাসলো পুনম। পুনমের হাসি দেখে মুক্তির মনে হলো হাসিটায় প্রাণ নেই, কেমন যেন বিষাদের হাসি। দীর্ঘশ্বাস ফেলে বলল, সবাই আমার ভালো চাইতে চাইতে আমার চাওয়াটারই মূল্য দিল না। পুনমের কথা শুনে ধক করে উঠল মুক্তির বুক। ঠোঁট কামড়ে কান্না আটকায়। মেয়েটা যে ভালো নেই তার তা চোখে দেখলেই বোঝা যায়। এত কেন দেরি করছে তার ভাইটা? কেন এই মিষ্টি মেয়েটাকে কষ্ট দিচ্ছে ভেবে পায় না মুক্তি। পূর্ণ, এখনো রেডি হলি না? আজ সকাল 9টায় নওয়াজ স্যারের ক্লাস আছে তো। ফুপার ক্লাসের নোট পাঠিয়ে দিবে তো। পুনমের কথায় ঝিনুক ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার একারই যেন ফুপা, আমাদের কিছু না। ওনারেই প্যাম্পার করে বেশি। হ হ, ঝিনুক এত বড় মিথ্যা কথা বলতে পারলি? আগে পরীক্ষাতেও তো তোকে ইন দা টাইম সব বুঝিয়ে দিয়েছে।
ভেঙচি কাটে ঝিনুক। রিমি তার দিলে পুনম কাবার্ড থেকে থ্রি পিসটা নিয়ে চেঞ্জ করতে যায়। বের হয়ে মাথায় হেজাব পেঁচাতে পেঁচাতে বলল, আপু আপু, কাল ইহান ভাই আমাকে কল করেছিল। ইহান নামটা শুনে গম্ভীর হলো মুক্তি। লোকটা গত 1 বছর ধরে আঠার মতো পেছনে পড়ে আছে। তার মাস্টার্স শেষ হতেই তাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। লোকটা তাকে সকলের সামনে মুক্তি মানা করে দিয়েছিল, কারণ হিসাবে তার ভাইয়ের বিপক্ষে দাঁড়ানোটা ছিল ইহানের অপরাধ। ইহান তখন বিদায় নিলেও পিছু ছাড়েনি মুক্তির। অফিস শেষে টিন এজ লাভারের মতো করে মুক্তির স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। দূর থেকেও অপলক দেখতে থাকে। সেই দৃষ্টিতে তাকাতে পারে না মুক্তি। লজ্জায় লালিমা দেখা যায় চেহারায়। পাছে ধরা পড়ার ভয়ে মুখ তুলে তাকায় না। আপু, লোকটাকে আর কত শাস্তি দিবে? চমকে ধ্যান ভাঙে মুক্তির। ফের গম্ভীর স্বরে বলল, তুই আর আমার ভাইটা কেন শাস্তি পাচ্ছিস বলতে পারিস পুনম? আমার ভাইটার চেহারা আজ 3 বছর যাবৎ দেখতে পায় না, ওই লোকটার জন্যই। উনি যদি সেদিন তোর আর ভাইয়ের কথা মামুকে না বলতো, মামুও তাড়াহুড়ো করতো না, আর এইসব হতো না। সব হয়েছে ওই বজ্জাত লোকটার জন্য। আর কেউ কিছুই বলো না। মুক্তি নিজেকে সামলে আবারও বলল, আমি যাই, ক্লাস আছে, তোরা সামলে যাস। 3 বোন বের হয় ভার্সিটির উদ্দেশ্যে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জুলজি ডিপার্টমেন্টে পড়ছে 4 জন। এর মধ্যে নয়ন চলে গেছে মেডিকেল সেক্টরে। মিহি ওদের সাথেই আছে। ভবনের সামনে আসতেই মিহিকে দেখতে পেল। তার সাথে কথা বলে 4 জন। ভেতরে ঢুকতেই রিশান এসে দাঁড়ায়। পুনমকে হাসি মুখে জিজ্ঞাসা করে, সকালে খেয়ে এসেছিস? হ্যাঁ ভাইয়া, তবে তোমার থেকে যে ইনফরমেশনটা নেই তাকে বলে দিও, সে যেন এসেও আমাকে গলায় ঝুলিয়ে তোমার থেকেই ইনফরমেশন নেয়। এই পুনম, এই চামচিকার সাথে কথা বলা লাগবে না, তুই চল। ঝিনুক টেনে নিয়ে যায় পুনমকে। ক্লাসে বসে আছে সকলে। পুনমরা 4 জন পাশাপাশি বসেছে। অফ টাইম চলতেছে আর 2টা ক্লাস হয়েই ছুটি হবে। তখন মিশু বলল, এই পুনম, গান ধরতো একটা। হুম, পারবো না, ভালো লাগছে না। আরে ছেমড়ি, তোর ওই আকাশের চাঁদের শোকে শোকান্বিত না হইয়া একটা গান ধর। বন্ধুমহল হইচই করে উঠল অগত্যা। গান ধরতে হলো পুনমকে। করতালির শব্দে চোখ মেলে তাকালো পুনম। চোখের কার্নিশ বেয়ে পানি পড়লেও অলক্ষ্যে তা মুছে ফেলল। তবে তা হাজার হাজার মাইল দূরে থাকা ভিডিও ধারণকৃত ভিডিওটা দেখে লোকটা ঠিক দেখতে পেল। স্ক্রিনে হাত বুলিয়ে বিড়বিড় করে কি সব যেন বলল। ফোন আসবে তখনই মেজো বাবা, কাতর স্বর তার। অপর পাশের লোকটা অবধি পৌঁছে গেল। সে বলল, তোমার সাধনার ফল পেয়েছো আব্বা, জয়েনিং লেটার এসেছে। ইন্টারভিউয়ের মাধ্যমে জয়েনিং ডেট ফিক্সড করো। হাসি ফুটে ওঠে চন্দ্রের ঠোঁটের কোণে। হেই মন, কারোর ডাকে সেই দিকে তাকায় চন্দ্র। এলিনা নামক বিদেশিনীকে দেখে বিরক্ত হয়, যা চোখে মুখে স্পষ্ট। যা ওই বিদেশিনীর চোখ এড়ালো না। তবুও নির্লজ্জের মতন চন্দ্রের পাশে দাঁড়ায়। হাসি মুখে বলে, ইউ আর নট রেডি ইয়েট, উইল বি লেট ফর দ্য ফেয়ারওয়েল পার্টি। এলিনা, আই উইল টেক কেয়ার অফ ইট, ইউ ক্যান গো নাও। চন্দ্রের গভীর কণ্ঠ শুনে হাসি মুখে চুপসে গেল এলিনা। সে তার ঘর থেকে বের হয়ে গেল। এলিনা যেতেই চন্দ্রের পেপার ওয়েটটা আয়নায় বরাবর ছুঁড়ে মারে। বিড়বিড় করে গালি দেয়, ব্লাডি বিস্ট। নিজের আশেপাশে কাউকেই মানতে পারে না চন্দ্র। মেধাবী হওয়ায় অনেকেই তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু চন্দ্র যেন নিজেকে রিজার্ভ করে রেখেছে। টুকটাক কথা বলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কারোর সাথেই নেই। এর মধ্যে এলিনা নামক মেয়েটা বেহায়ার মতো প্রথম দিন থেকেই চন্দ্রের পিছে পিছে ঘোরে। ইনিয়ে বিনিয়ে তাকে পছন্দ করে জানান দেয়, তবে চন্দ্র তা হুঁশে নেয় না, যেন এলিনা নামক মেয়েটা তার আশেপাশে এক্সিট করে না। ফর্মাল ড্রেসে, ব্রাউন কালারের কমপ্লিট
স্যুটে সুদর্শন চন্দ্রের যেন রূপ খুলেছে। এমনিতেও ফর্সা, বিদেশের মাটিতে এসে যেন আরো ফর্সা হয়েছে। পকেটে মিস মেরির দেওয়া ছোট্ট গোলাপটা গুজে দিল। বিস্তর হাসলো মিস মেরি। চন্দ্র বিনা হাসিতে মাথা নাড়ে। মিস মেরি কিছু মনে করলো না, স্পষ্ট বাংলায় বলল, তোমার মুখের হাসিটা যার কাছে রেখে এসেছো তাকে নিয়ে কিন্তু এই ভিন দেশে একবার হলেও আসবে। মাথা নাড়ে চন্দ্র। তা দেখে মিস মেরি আবারও হাসে। সে কেন জানি ছেলেটাকে অনেক ভালোবাসে। খুব মায়া মায়া লাগে ছেলেটার প্রতি। মোবাইলের একটা ছবির দিকে তাকিয়ে সে বিড়বিড় করলে সবাই তাকে পাগল ভাবতো। সেই খবরটা একদিন মিস মেরির কানেও আসে। তিনি চন্দ্রের ডিপার্টমেন্টের হেড। এত ব্রিলিয়ান্ট একটা ছেলে এরকম মেন্টালি সিক, তা তিনি মানতে পারেননি। তাই তো কয়েকদিন অবজারভেশনে রাখার পর দেখলেও প্রতিদিন আলাদা আলাদা ছবির দিকে তাকিয়ে ছেলেটা নিজের মনে বিড়বিড় করে। তার ক্লাসের কথা, তার টিচারের কথা, ঠিক অনেকটা আপন মানুষের মতো। খুব ভালোবাসো বুঝি? না। চন্দ্র চুপ হয়ে যায়। মিস মেরি পাশে বসে উকি দিয়ে বলল, দ্য গার্লস ইজ অ্যাডোরেবল। তার জোহরার প্রশংসা করাই খুশি হয়। প্রফুল্ল চোখে তাকায় মিস মেরির দিকে। মিস মেরি মুচকি হেসে জিজ্ঞাসা করে, হু ইজ শি? মাই ওয়াইফ।